পালিয়ে বেড়ানো আমেরিকার সেনাদের ধরতে সুপ্ত বাহিনী নামিয়েছে ইরান, পাশে চীন, রাশিয়া। মধ্যপ্রাচ্য কি মার্কিন সেনাদের কবর হবে? যন্তর মন্তর না ছাড়ার ঘোষণা ককরোচ পার্টির। শিক্ষামন্ত্রীর পর স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি। মোদী সরকার কি পতনের মুখে? ইরান অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারে ট্রাম্পের নয়া তোড়জোড়। এত আকুতি কেন? আবদার রাখবেন কি নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী? এবার দিল্লির পথে কৃষকদের পদযাত্রা। মোদীর সাফাই বক্তব্য নাকচ করে রাহুলের অবস্থান কর্মসূচি কি ঘোষণা দিল ককরোচ পার্টি? ইরানের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়ানো আমেরিকার সেনাদের ধরতে এবার সুপ্ত বাহিনী বা প্রক্সি বাহিনীর সদস্যদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে দিচ্ছে খামি নির্দেশ। হোটেলে থাকা মার্কিন সেনাদের ফোনে ব্যবহার করা ডাটা রোমিং এবং স্মার্টফোনের লোকেশন ডেটা ট্র্যাক করে তাদের বের করে হত্যা করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, এত নিখুঁতভাবে তাদের অবস্থান কিভাবে জানতে পারছে ইরান? বিশ্লেষকদের ধারণা, এই কাজে ইরানকে প্রযুক্তি সহায়তা দিয়েছে চীন ও রাশিয়া। সেই সাথে আরব দেশগুলোর হোটেলগুলোকে মানবঢাল হিসেবে ব্যবহার করে আমেরিকা যুদ্ধাপরাধ করছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। একসময় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে মনে করা হতো প্রায় দুর্ভেদ্য দুর্গ, কিন্তু একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় সেই নিরাপত্তা বলয়ে এখন ফাটল স্পষ্ট। সমঝোতা চুক্তি ভেঙে টানা 11 দিন ধরে আবারও চলছে আমেরিকা ইরান যুদ্ধ। এবার আরও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফল আঘাত চালাচ্ছে ইরান। ইরানের হামলায় তছনছ হয়েছে কুয়েত, বাহরাইন ও জর্ডানের একাধিক ঘাঁটি এবং এর ভেতরে থাকা যুদ্ধবিমান, প্রতিরক্ষা ব্যবস্থা সহ রাডার সিস্টেম। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর হামলায় বাড়ছে মার্কিন সেনা নিহতের সংখ্যা। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহারের অপকৌশল নিয়েছে মার্কিন বাহিনী। সাধারণ মানুষের জীবনের ঝুঁকি তৈরি করে বেসামরিক অফিস, হোটেল ও স্থাপনায় অবস্থান করছে মার্কিন সেনারা, এমন অভিযোগ তেহরানের। প্রশ্ন উঠেছে, বেসামরিক স্থাপনায় অবস্থান নিয়ে কি যুদ্ধাপরাধ করছে আমেরিকা? কি বলছে যুদ্ধের আইন? বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষয়ক্ষতি ও নিরাপত্তা ঝুঁকির কারণে কিছু মার্কিন সদস্যকে সামরিক ঘাঁটি থেকে সরিয়ে হোটেল, অফিস ভবন এবং অন্যান্য বেসামরিক স্থাপনায় রাখা হয়েছে। তবে যুদ্ধের আইন অনুযায়ী সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করা মারাত্মক অপরাধ। জেনেভা কনভেনশনের অতিরিক্ত প্রোটোকল 1 অনুচ্ছেদ অনুযায়ী কোনো সামরিক লক্ষ্যকে সুরক্ষিত রাখতে বেসামরিক মানুষের উপস্থিতি বা বেসামরিক স্থাপনাকে ব্যবহার করা নিষিদ্ধ। এছাড়া রোম সংবিধির 8 ধারা অনুযায়ী ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষকে সামরিক অভিযানের ঢাল হিসেবে ব্যবহার করা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এক্ষেত্রে মার্কিন সেনাদের অবস্থান করা বেসামরিক স্থাপনাতে হামলা বা অভিযান পরিচালনার পূর্ণ ক্ষমতা রয়েছে ইরানের হাতে। তবে সংযম প্রকাশ করে যাচ্ছে ইরান। সরাসরি এসব স্থাপনায় হামলা না চালিয়ে কুয়েতের বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধনাগারের মতো কৌশলগত স্থানে হামলা চালিয়েছে আইআরজিসি। তবে তেহরান সবসময় বলেছে তাদের লক্ষ্য বেসামরিক মানুষ নয়, বরং যেসব স্থাপনা থেকে আমেরিকা সামরিক অভিযান পরিচালনা করছে বা যেখানে মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে সেগুলোই তাদের লক্ষ্য। তারা সতর্ক করে বলেছে, মার্কিন বাহিনী যদি বেসামরিক স্থাপনাকে সামরিক কাজে ব্যবহার করে তাহলে সেই স্থানগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হতে পারে। একই সাথে উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতায় সহায়তা না করার আহ্বানও জানিয়েছে তেহরান। এদিকে ইসরায়েলের গোয়েন্দা মূল্যায়নে চিন্তার ভাঁজ আরো ঘন হয়েছে ইরানের শত্রুদের কপালে। তেহরানের পারমাণবিক সক্ষমতা নিয়েও বাড়ছে বিস্ময়। ওই মূল্যায়নে দাবি করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক অবকাঠামোর একাংশ আরো গভীর ও সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়েছে ইরান, যা বিমান হামলা চালিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব। হিডল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়ন বলছে, তেহরান তাদের হাজার হাজার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ অধিক সুরক্ষিত একটি নতুন ভূগর্ভস্থ স্থাপনায় স্থানান্তর করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক বর্তমান ও সাবেক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এসব সেন্ট্রিফিউজ বর্তমানে পিক অ্যাক্স মাউন্টেন বা কোলাং গাজলা পাহাড়ের গভীর ভূগর্ভে স্থাপন করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই স্থানান্তরের ফলে বিমান হামলা চালিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা আগের তুলনায় আরও কঠিন, বলা চলে অসম্ভব হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে এই স্থানান্তরের ফলে বিমান হামলা চালিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা আগের তুলনায় আরও কঠিন,
বলা চলে অসম্ভব হয়ে উঠতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ধারণা 2025 সালের জুনে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে 12 দিনের যুদ্ধের পর তেহরান দ্রুত তাদের পারমাণবিক অবকাঠামোর নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেয়। সেই পরিকল্পনার অংশ হিসেবেই গত শরতে হাজার হাজার সেন্ট্রিফিউজ নতুন এই পাহাড়ি স্থাপনায় সরিয়ে নেওয়া হয়। পিকঅ্যাক্স মাউন্টেনকে সামরিক বিশ্লেষকরা ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক অবকাঠামোগুলোর একটি হিসেবে বিবেচনা করে। পাহাড়ের গভীরে নির্মিত এই স্থাপনা এতটাই সুরক্ষিত যে প্রচলিত আকাশপথের হামলা বা বাংকার ধ্বংসকারী বোমা দিয়েও এর ভেতরে থাকা স্থাপনাগুলো ধ্বংস করা অত্যন্ত কঠিন। এই কারণেই পশ্চিমা দেশগুলোর কাছে এই স্থানটি দীর্ঘদিন ধরেই বিশেষ গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি প্রকাশ্যে পিকঅ্যাক্স মাউন্টেনের প্রসঙ্গ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেন, পিকঅ্যাক্স একটি সম্ভাব্য লক্ষ্যবস্তু এবং প্রয়োজন হলে সেখানে হামলার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ওই এলাকায় জোরালো নজরদারি চালিয়ে যাচ্ছে এবং সেখানে কী ধরনের কর্মকাণ্ড চলছে তা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম CNN ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানায়, পিকঅ্যাক্স মাউন্টেন এলাকায় ভারী যানবাহন ও ট্রাকের নিয়মিত চলাচলের প্রমাণ পাওয়া গেছে। বিশেষজ্ঞদের ধারণা, এসব কার্যক্রম নতুন অবকাঠামো নির্মাণ, যন্ত্রপাতি স্থানান্তর অথবা বিদ্যমান পারমাণবিক স্থাপনা পুনর্গঠনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে সেখানে ঠিক কী ধরনের কাজ হচ্ছে সে বিষয়ে নিশ্চিত তথ্য জানা যায়নি। কেবল ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়েই নয়, সম্প্রতি ইসরায়েল যুক্তরাষ্ট্রকে আরও এক গোয়েন্দা তথ্যে জানায়, ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা করছে। বিষয়টি সম্পর্কে অবগত কয়েক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যগুলো সত্য প্রমাণিত হলে তা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। যদিও ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত অবস্থানে দিন দিন পার্থক্য স্পষ্ট হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিলেও ট্রাম্প প্রশাসন সংঘাত দীর্ঘায়িত না করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পথ খুঁজছে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্রের দাবি। এরই মাঝে পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে সামনে আসা গোয়েন্দা তথ্য ঘিরে পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা অনেক বিশ্লেষকের। ব্যাপক পুলিশি ধরপাকড় সত্ত্বেও ঐতিহাসিক যন্তর মন্তর ময়দান না ছাড়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টির নেতাকর্মীরা। সেই সাথে দিন দিনই ভারতে বেগবান হচ্ছে ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিবাদী কর্মসূচি। প্রতিবাদ কর্মসূচি বহাল রেখে প্রয়োজনে সরকার পতনের হুমকি দিয়েছেন সিজেপি মুখপাত্র। এই বিষয়ে পার্লামেন্টের ভেতরে আর বাইরে জোরদার প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দল। শিক্ষামন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। আন্দোলনের তেজ ছড়িয়ে পড়ছে দেশের বাইরেও। চাপের কাছে নতি স্বীকার করবেন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নাকি আন্দোলন দমনে আরও কঠোর হবে কেন্দ্রীয় সরকার? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। শিক্ষার্থীদের বেধড়ক মারধর আর নির্দয় নিপীড়নের দৃশ্যটা গত 20 জুলাই সোমবারের ভারতের রাজধানী দিল্লির রাজপথে শিক্ষার্থীদের উপর এমন অসহিষ্ণু আচরণ নাড়া দিয়েছে অভিভাবক, রাজনীতিবিদ আর সুশীল সমাজকে। শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার মতো কর্মসূচি আপাতত স্থগিতের ঘোষণা দেয় এর আয়োজক ককরোচ জনতা পার্টি সিজেপি। তাদের প্রতি সমবেদনা জানিয়ে পরদিনই প্রতিবাদী কর্মসূচি নিয়ে রাস্তায় নামলেও পুলিশি ধরপাকড় আর আটকের শিকার হন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব সহ বিরোধী দলের নেতাকর্মীরা। তাহলে কি এখানেই শেষ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি? আমরা এটা খুব পরিষ্কারভাবে বলেছি, 20 জুলাই যা ঘটেছে তা ছিল ট্রেলার। সরকার আমাদের দাবি না মানলে আরো 10 লাখ মানুষ দিল্লিতে আসবে। এবার আমরা থেমে থাকবো না, চুপ থাকবো না। আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছুর সাক্ষী হয়েছি, অনেক কিছুর অভিজ্ঞতা নিয়েছি। সরকার না শুধরালে এদেশের যুব সমাজ খুব বাজেভাবে তাদের পতন ঘটাবে। সিজেপির মুখপাত্রের এই বয়ানে স্পষ্ট, খুব সহজে থামবে না তারা। দিল্লির যন্তর মন্তর ময়দানে প্রতিবাদী অবস্থান কর্মসূচি বহাল রেখে সরকারকে সেই বার্তাই দিচ্ছে তরুণ তুর্কির দল সিজেপি। পুলিশের কড়া অবস্থান আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতানুগতিক আশ্বাসের পর এই আন্দোলন থামার পরিবর্তে আরও সংগঠিত হচ্ছে। বুধবার সকাল থেকেই যন্তর মন্তরে অবস্থান কর্মসূচিতে দলে দলে যোগ দিচ্ছেন শিক্ষার্থী, অভিভাবক আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সিজেপির দাবির সাথে একাত্মতা জানিয়ে মুম্বাইয়ের চেম্বুর, বিহারের পাটনা, তেলেঙ্গানার হায়দ্রাবাদ, রাজস্থানের জয়পুর সহ ভারতের একাধিক এলাকায় বুধবারও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থী আর বিরোধী দলের নেতাকর্মীরা। এসব কর্মসূচিতে বাধা দিয়ে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এদিকে পুলিশি ধরপাকড় আর সাময়িক আটকের ধকল পোহানোর পরদিনই পার্লামেন্ট ভবনের বাইরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন কংগ্রেস সহ বিরোধী দলীয় জোটের নেতারা। বেড়েছে বিরোধী দলের 4 দফা দাবির পরিধি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ সহ 5 দফা দাবি জানিয়ে মঙ্গলবারই ভিডিও বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। তরুণ প্রজন্ম বিপুলভাবে এই সরকারকে ভোট দিয়েছে। তারা মনে করছে তাদের সাথে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আপনারা গণমাধ্যমে কি প্রচার করেন বা কি উপস্থাপন করেন তাতে আমার কিছুই যায় আসে না। আমাদের কর্তব্য হলো তাদের পাশে দাঁড়ানো, তাদের সমর্থনে আওয়াজ তোলা এবং আমাদের গণতন্ত্রের জন্য লড়াই করা, আর আমরা তা করবই। শুধু বাইরে নয়, পার্লামেন্টের ভেতরেও ব্যাপক হট্টগোল হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে। স্পিকার ওম বিড়লার সাথে তর্কে জড়ান সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। তিনি জানতে চান, সারা দেশে তোলপাড় ফেলা এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদী বাইরে কথা বললেও পার্লামেন্টে কেন নিশ্চুপ? এছাড়া প্রতিবাদ কর্মসূচিতে থাকা মেয়েদের জামা ছেড়ে দেওয়ার ঘটনা পার্লামেন্টের নজরে আনেন অখিলেশ। অন্য বিরোধী দলের জনপ্রতিনিধিরাও এ বিষয়ে কথা শুরু করলে ব্যাপক হট্টগোল লাগে লোকসভার অধিবেশনে। সামাজিক মাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় এই বিক্ষোভকে সরকারের কাছে আউট অফ সিলেবাস বলে কটাক্ষ করেছেন তৃণমূলের পার্লামেন্ট সদস্য মহুয়া মৈত্র। শিক্ষার্থীদের উপর জুলুম নির্যাতনের ঘটনায় সাড়া দেয়নি সুপ্রিম কোর্টও। শিক্ষার্থীদের উপর পুলিশ নির্যাতনের বিষয়টি আমলে নিয়ে স্বপ্রণোদিত হস্তক্ষেপ চেয়েছিলেন এক আইনজীবী। এই নিয়ে জরুরি শুনানির আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ। সেই দিনের ঘটনার ভিডিও আদালতকে দেখাতে চাইলে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, ওই ভিডিওতে আদালতের কোনো আগ্রহ নেই। এসব দেখিয়ে যেন আদালতের সময় নষ্ট না করা হয়। এর আগে মঙ্গলবার দিল্লি হাইকোর্টেও একই বিষয় জরুরি শুনানির আবেদন খারিজ হয়েছে। সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন সমাজকর্মী সোনম ওয়াংচুককে মঙ্গলবার সন্ধ্যায় গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সিজেপির আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে অনশনের 24 দিনের মাথায় আদালতের নির্দেশে গত শনিবার তাকে যন্তর মন্তর ময়দান থেকে তুলে হাসপাতালে ভর্তি করেছিল পুলিশ। চিকিৎসা চলাকালেও অনশন ভাঙেননি তিনি। 28 জুন থেকে অনশনে আছেন তিনি। শিক্ষায় দুর্নীতি, প্রশ্ন ফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপির শুরু করা প্রতিবাদী কর্মসূচি ভারতের গণ্ডি ছাড়িয়ে ভিনদেশেও ছড়িয়ে পড়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের একাধিক গণমাধ্যম। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই সহ ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, অনশনরত ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে আমেরিকার অ্যাডভোকেসি গ্রুপ হিন্দুস ফর হিউম্যান রাইটস নিউ ইয়র্ক এবং সান হোসে শহরে বিক্ষোভ করেছে। লন্ডন ও আয়ারল্যান্ডের ডাবলিনেও বিক্ষোভ প্রদর্শন করেছে এই একই গ্রুপের সদস্যরা। মেডিকেল ভর্তি পরীক্ষায় নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে 20 জুন থেকে ককরোচ জনতা পার্টি প্রতিবাদ কর্মসূচি শুরু করে। 7 দিন পর অনশনে বসেন 59 বছর বয়সী প্রকৌশলী, উদ্ভাবক ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি আর নিখুঁত পরীক্ষা ব্যবস্থা গড়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ক্ষমতাসীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ এর সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, প্রশ্নপত্র ফাঁস রোধ করা জাতীয় দায়িত্ব। মঙ্গলবারের ওই বৈঠকে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যে কোনো মূল্যে পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। মোদীর এই বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন বেলা বাড়লে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি। সঙ্গে ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, কেসি বেণুগোপাল সহ কংগ্রেস নেতারা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি তুলেছেন তারা। এক পর্যায়ে রাহুল সহ অন্যদের আটক করে ঘটনাস্থল
হল থেকে তুলে নিয়ে যায় পুলিশ। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা আপাতত স্থগিত করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর ময়দানে চলমান আন্দোলন অব্যাহত থাকবে। পুলিশি হামলায় হতাহত শিক্ষার্থী আর সিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।